হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আমাদের আজকের ক্লাসে চলে এসেছি। একটু কি ঠিক আছে ইন্টারনেট, নাকি ইন্টারনেট ঠিক নেই আজকেও? আমি আসলে জানি না এখনো। ওকে, আচ্ছা। আহ, আচ্ছা, হ্যাঁ, আমি ইন্টারনেট সিস্টেম চেঞ্জ করে দিয়েছি। মোবাইল ডাটা দিয়ে লাইভে যাওয়া এখন। মোবাইল ডাটা দিয়ে যদি লাইভে যাওয়া, আশা করছি তোমাদের ভিডিও ঠিকঠাক দেখাবে এখন। হ্যাঁ, ক্লিয়ার আছে না এখন ভিডিও? ওকে, হ্যাঁ, ভিডিও ঠিক হয়ে যাবে। সো সবাইকে ওয়ান সেকেন্ড সুস্বাগতম। সকাল সকাল ক্লাসে চলে আসা, সকালবেলায় ক্লাস করা আসলে অনেক ধৈর্যের এবং ফোকাসের দরকার হয়। তো আমরা লেকচার শুরু করব, এবং আমাদের এখানে আমি প্রথমে একটু বলি, তোমাদের অনেকেই হচ্ছে ক্লাস চেয়েছো দুপুরবেলা, দুপুর 2টায়, আর অনেকে সকাল 11টায় চেয়েছিলে। এখন আমাদের জন্য দুইটাই করা যাইতো, বাট হচ্ছে 11টাটা আমার কাছে ভালো মনে হচ্ছিলো, সকাল সকাল একটু ক্লাস করি। আর তোমরা কলেজে ক্লাস করো, দ্যাটস গুড। ম্যাক্সিমাম কলেজেই শনিবার বন্ধ থাকে, তাই না? শনিবার কিন্তু অনেক কলেজ বন্ধ থাকে, আর হচ্ছে কিছু কলেজ তো খোলা থাকে। এই জন্যে আমরা শনিবার 11টায় এটা হচ্ছে চুজ করেছিলাম। আচ্ছা, তো এই কেসে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে ক্লাস যেটা আমরা নিব এখন, এই ক্লাসটা হচ্ছে মোটামুটি অলমোস্ট ধরো যে 2:30 বা 3টা পর্যন্ত আমরা রেকর্ডেড রাখবো। তার কারণ হচ্ছে মোটামুটি 3 ঘন্টা আর কি। ধরো যে এখানে 11টায় শুরু করলাম, 11টা থেকে 12টা ক্লাস গেল, তারপরে এক্সট্রা 3 ঘন্টা হচ্ছে আমি লাইভটা রেকর্ডেড রাখবো, যাতে যারা 2টায় চেয়েছিল তারাও যেন 2টা থেকে 3টায় 1 ঘন্টায় ক্লাসটা শেষ করে দেখে ফেলতে পারে। ঠিক 3টায় লাইভটা থাকবে না। সবার জন্যই আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি এটা। আর এটা করাতে একটা কারণ হবে, মানে একটা ভালো ব্যাপার হবে, সেটা হচ্ছে তোমার পড়াগুলো পেন্ডিং থাকবে না। এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার, তোমার পড়াগুলো পেন্ডিং থাকবে না। কারণ তুমি যেটা আমি গতকালকেও হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাচে বলেছিলাম, ওখানে অনেক স্টুডেন্টস ছিল একসাথে। ওকে, তো আমি এখানে আবারও বলে দিই যে তোমরা ম্যাক্সিমাম কেসে বলো যে আচ্ছা ঠিক আছে, লাইভ ক্লাস যেটা আছে পরে দেখে নিব, এরকম করতে করতে দেখা গেলো যে তোমরা তো আসলে ফ্রি থাকো না। স্বাভাবিক কথা, অনেক পড়া থাকে, অনেক প্রাইভেট থাকে। অটোমেটিক্যালি যেটা দেখা যায় যে অনেক পড়া জমে যায় আস্তে আস্তে, তাই না? 3-4টা লাইভ ক্লাস যখন জমে যায়, তখন তুমি চিন্তা করো যে আল্লাহ, এতগুলো ক্লাস জমে গেছে, এখন কি করব। এই একটা বড় সমস্যা তোমাদেরকে ক্রিয়েট হয় সব সময়। আমি চাচ্ছিলাম যে আমাদের এখানে যারা আছে তারা যেন অ্যাটলিস্ট একটা টানে টানে কী করে ফেলতে পারে, ক্লাসগুলো ঠিকঠাক মতো করে ফেলতে পারে। সেই উদ্যোগেই বা সেই উদ্দেশ্যেই আমরা ক্লাসগুলো এই সিস্টেমে হচ্ছে কন্টিনিউ করতেছি, ঠিক আছে? আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে সুন্দর করে, ওকে, সর্বোচ্চ চেষ্টা আছে সুন্দর করে তোমাদের সাথে কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করা। আচ্ছা, সেটা আমরা হচ্ছে ইনশাল্লাহ মেনটেন করব, ঠিক আছে? এবং এরকম হবে না যে কোনো একটা অধ্যায়ের কোনো কিছু এমসিকিউ শর্টকাটস আমরা হচ্ছে স্কিপ করেছি, এরকম কিন্তু হবে না। আমরা মোটামুটি সব টাইপেরই এমসিকিউ হচ্ছে তোমাদের সাথে ধরে ধরে ব্যাখ্যা দিয়ে দিব। আরও কিছু ক্রিয়েটিভ এমসিকিউ আছে যেগুলো আমরা আস্তে আস্তে তোমাদের সাথে ডিসকাস করব। আমাদের সে সময় আছে ইনশাল্লাহ। তোমাদেরও ধৈর্য ধরে লেগে থাকতে হবে, নিয়ত ফোকাস ঠিক রাখতে হবে। যদি তুমি ফোকাস ঠিক না থাকতে না পারো, যদি তোমার নিয়ত স্ট্রং না হয়, এবং যদি তোমার মানে নিয়ত মানে তাত্তল্য চলে আসে, দেন তোমার আসলে সাকসেস আসবে না, তুমি খুব সমস্যায় পড়বা, তোমার কোনো রেজাল্টই ভালো আসবে না, ঠিক আছে? এখন থেকে সিরিয়াস হয়ে যাও ভালো কিছু করার জন্য। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ 500+ স্টুডেন্টস চলে এসেছে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস কাম এগেইন। আমরা এবার আমাদের লেকচারে আসি। ওকে, ওকে, ওকে। তো আমরা যেটা বলতেছিলাম যে এস স্যারের বই থেকে, এটা আমাদের লেকচার শিটটা আমাদের পেইড কোর্সে দেওয়া ছিল। ওকে, যাই হোক, এস স্যারের বই থেকে আমরা ডিসকাস করবো বলেছিলাম। তো চ্যাপ্টার 3.1 আলহামদুলিল্লাহ শেষ করেছি, এবং তোমাদের পর্যাপ্ত রেসপন্স আছে 3.1 নিয়ে। ওকে, 3.2 এখন স্টার্ট করতেছি, এবং 3.2 নিয়ে আমাদের টোটাল ডিসকাশন যাবে,
ঠিক আছে? 3.2 নিয়ে টোটাল ডিসকাশন যাবে। হ্যাঁ, মালিহা নূর, আমরা ভিডিওগুলো রেকর্ডেডটা মিনিমাম 3 আওয়ার রাখতেছি। ওকে, মিনিমাম 3 আওয়ার রাখতেছি। আসলে ঘুম আসে বলতে আমি মাত্র ঘুম থেকে উঠছি, আসলে ঘুম ঘুম ভাব নিয়ে তোমাদের সাথে আসলে, কারণ হচ্ছে প্রিভিয়াসলি আমাদের কিছু প্রেশার যাচ্ছে। তোমাদের একটা এমসিকিউ বই আমি তোমাদের জন্য উপহার হিসেবে আনতেছি, ওইটা নিয়ে অনেক অ্যানালাইসিস করা হচ্ছে। তো অ্যান্ড ওই বইয়ের মধ্যে একটা ব্যাপার আমি অ্যাড করেছি, ফার্স্ট পেপারের জন্য একটা বই, সেকেন্ড পেপারের জন্য একটা এমসিকিউ বই। আর তোমরা তো এমসিকিউ অনেক সমস্যায় পড়ো, ওইটার জন্যেই লাস্টে 100টা এমসিকিউ মডেল টেস্ট রাখা আছে সবগুলো অধ্যায় মিলিয়ে। ওকে, তো এটা হচ্ছে স্পেশাল একটা ব্যাপার। 100টা, অলমোস্ট 100টা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে দুইটা আলাদাতে। আর সেকেন্ডলি আরেকটা ব্যাপার যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে, এর আগে আমরা যেটা করেছি, তোমাদের বইয়ের যে বেসিক শর্টকাটসগুলো আছে এগুলো অধ্যায়ভিত্তিক এমসিকিউ বইটাতে আমি অ্যাড করেছি। আবার ক্যালকুলেটর ট্রিক্সগুলোও অ্যাড করা হয়েছে, যে তুমি তো ক্যালকুলেটারের ক্যালকুলেশনসগুলো অনেকে পারো না, যে ক্যালকুলেটর দিয়ে ম্যাথসগুলো কীভাবে সলভ করবা, এটাও অ্যাড করা আছে আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে ওই অধ্যায়ের টাইপ অনুযায়ী যে কোয়েশ্চেন্সগুলো আছে, এমসি কোয়েশ্চেন, এইগুলো হচ্ছে মোটামুটি অ্যাড করা আছে। এবং আমাদের যারা স্পেসিফিক স্টুডেন্টস আছো, যারা আমাদের পেইড কোর্সে আছো, এখানে যারা লাইভে আছো, তাদের থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট আমাদের পেইড কোর্সে ইনক্লুডেড। লাইভে ধরা যায় এখন, ওকে আচ্ছা, লাইভে যে কজন আছো তাদের থেকে বেশি, হ্যাঁ আমাদের আলহামদুলিল্লাহ পেইড কোর্সে 1500+ স্টুডেন্টস পড়তেছে সব মিলিয়ে। সো তাদের জন্য আমি অ্যাকচুয়ালি বইটা নিচ্ছি, তাদের জন্য মোস্ট প্রবলি গিফট হিসেবে যাবে আমার পক্ষ থেকে। আর যারা নতুন স্টুডেন্টস তারাও যদি কোনো না কোনো কোর্সে অ্যাড হও, তারাও বইটা গিফট হিসেবে পাবে। এটা একটা গিফট বই অ্যাকচুয়ালি স্টুডেন্টসদের জন্য, কারণ স্টুডেন্টসরা তো টাকা পয়সা কম বেশি দিচ্ছে, তাই না, যে মান্থলি একটা পেমেন্ট দিয়ে যাচ্ছে। সো হোয়াই নট তাদের জন্য ধরো যে 200 টাকা 250 টাকার একটা বই গিফট করা যায় না, দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, যাই হোক, সো লেকচারে আসি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে আসি। দাঁড়াও, আমি ম্যাথেটার্সে ওকে ওকে না ওকে লেকচারটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, অনেকে চলে এসেছে, মাশাআল্লাহ। লেকচারটা শুরু করে দিচ্ছি আর কথা না বলে। হ্যাঁ, দ্যাটস গুড। হ্যাঁ ঠিক আছে, সো শেষ, আর কথাবার্তা না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফার্স্টলি 3.2 এর যে কন্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য দরকার, এখানে এটা একটু আমি আগে বলি। যে কন্টেন্ট, একটা হচ্ছে বিভক্তিকরণের ইন্টারনাল ডিভিশন, মানে অন্তর্বিভক্ত, আর বহির্বিভক্ত বা এক্সটার্নাল ডিভিশন, বহির্বিভক্ত এক্সটার্নাল ডিভিশন। তারপর আসে সমত্রিখণ্ডক, একটু সাথে সাথে লেখা শেষ করে ফেলবো। হ্যাঁ, অ্যান্ড এরই সাথে আছে, সমত্রিখণ্ডকের সাথে আছে ভরকেন্দ্র। ওকে, এরই সাথে আছে ভরকেন্দ্র। এই 4টা কনসেপ্ট নিয়ে আমাদের 3.2 ফুল ডিসকাশন থাকে। এবং এই 4টা কনসেপ্টের মধ্যে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ভরকেন্দ্রের ব্যাপারটা তোমরা জানো, ভরকেন্দ্রের ক্ষেত্রে কি বলা থাকে, যে এ বিন্দু x1 y1, তোমরা এগুলো অলরেডি জানো। বি বিন্দু x2 y2, সি বিন্দু x3 y3। এবং এই কেসে ত্রিভুজের মধ্যমাদ্বয় যে বিন্দুতে ছেদ করে, যে কোনো দুটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলি ভরকেন্দ্র। আর সেই ভরকেন্দ্রের স্থানাঙ্ক x, যদি y হয়, তাহলে এই ভরকেন্দ্রের কেসে
এই ভরকেন্দ্রের কেসের একটু উপরে উঠে দিই, নাইলে হচ্ছে আবার দেখা যাচ্ছে না। এই ভরকেন্দ্রের কেসের নিচে আমি লিখে দিতে যাচ্ছি। ওকে, ভরকেন্দ্রের কেসে এক্স ইকুয়াল টু হবে 1/3 অফ x1 প্লাস x2 প্লাস x3 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হবে 1/3 অফ y1 প্লাস y2 প্লাস y3। তো এটা কিন্তু আমাদের ভরকেন্দ্রের কথা নিয়ে কথা, এবং আমি আশা করি তোমরা এই জিনিসটা সবাই জানো, তাই না? আশা করি ভরকেন্দ্রের ব্যাপারটা সবাই জানো এবং মোটামুটি হচ্ছে মুখস্থ আছে, তাই না? নোট করে ফেলতে পারলে তোমার পড়াটা গোছানো থাকবে, কারণ আমি তো আর পরীক্ষার্থী না, আমি তো পরীক্ষায় বসবো না, তুমি পরীক্ষায় বসবে। সো হচ্ছে এরকম কিন্তু ভাবা যাবে না যে ভাই সহজ করে পড়াচ্ছে, সহজ করে বুঝেছি, সহজ লাগতেছে, মনে থাকবে। এটাই কিন্তু ধোকা, ব্রেনের ধোকা। ব্রেন কিন্তু পরিশ্রম করতে চায় না, শরীরও কিন্তু পরিশ্রম করতে চায় না, মন থেকে পরিশ্রম করতে হবে। ব্রেন ধোকা দেয় এভাবে যে হচ্ছে আমি জিনিসটা দেখেছি, এই সহজ লাগতেছে, ঠিক আছে এটা বাদ দিয়ে যায়, অন্যটাতে যাই। ওইটাই যখন পরীক্ষা আসে তখন দেখা যায় পারি না। একটু 2 লাইন লিখতে পারছো, 3 লাইন লিখতে পারছো, একটা অঙ্কে 4টা লাইন লিখতে পারছো, পঞ্চম লাইনে গিয়ে আটকে গেছো, আর মনে পড়ে না যে এই লাইনটা কেমনে ভাইয়া করাইছিল ক্লাসে, কেমনে স্যার ক্লাসে করাইছিল, কীভাবে অঙ্কটা অ্যান্সার করবো, এর পরের লাইনটা কী হবে আর মনে পড়ে না। আবার অনেক অঙ্কতে স্টার্টিংটা এই পরীক্ষা হলে মনে পড়ে না, তাই না? এগুলো কিন্তু ব্রেনের ধোকে। এই অঙ্কটা কিন্তু তুমি দেখে আসছিলা বাসা থেকে, বা দেখছিলা যে এই কোশ্চেনটা আছে, করতে যাওয়ার আগে মনে হচ্ছিল আচ্ছা অঙ্কটা তো সহজ, বাদ দিয়ে যে পারবো, বা একটু 2-1 লাইন দেখছিলা গাইডের আর তোমার নোটের, তো কিন্তু কথা হচ্ছে পুরোটা দেখো নাই, ওই জায়গায় ধোকা খেয়ে পরীক্ষার মধ্যে অঙ্কটা পারো নাই। কথাগুলো সত্য কিনা একটু বলো কমেন্টে, কথাগুলো তো সত্য। এটাই কিন্তু ব্রেনের ধোকা, এই ধোকায় পড়া যাবে না, কারণ ব্রেন পরিশ্রম করতে চায় না, অলস একটা অবস্থা। আমাদের বডিও একই অবস্থা, সারাদিন যদি রেস্ট মোডে থাকতে চায়, আরাম করতে চায়, তাই না? এটাই হচ্ছে প্রপার্টিজ, অ্যান্ড এটা তোমাকে বুঝতে হবে। কিন্তু তোমাকে মনের ভিতর থেকে স্পৃহাটা ডেভেলপ করতে হবে, তোমাকে ফোকাস থাকতে হবে, তোমাকে পরিশ্রম করাইতে হবে, ব্রেনকে কাজ করাইতে হবে, বডিকে কাজ করাইতে হবে। আমি সকালবেলা বহুত কষ্ট করে ঘুম থেকে উঠছি, অ্যান্ড আমার মনে হচ্ছে আরেকটু ঘুমাই, এইভাবে আরেকটু করতে গেলে আরও 2-3 ঘন্টা ঘুমানো যেত। কিন্তু কথা হচ্ছে ওই যে যখন দেখলাম যে না তোমাদের ক্লাস আছে, সো উঠতে হবে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ফজর পরে ঘুমাবো। আমাদের ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। তো যাই হোক, তো সেক্ষেত্রে কী করি যে উঠতে হবে, একটু কষ্ট হয়েছে, উঠে গেছে তোমাদের কিন্তু ক্লাস নিচ্ছি, কিন্তু আমার শরীর, ব্রেন সব কিছুই বলতেছিল রাফি তুই ঘুমা, বলতেছিল ঘুমা, ওকে একটু আরাম কর। এই ব্যাপারটা কিন্তু আসে। এই জন্য তোমাদেরকে বলে রাখতেছি, ব্রেনের ধোঁকাবাজিতে পড়া যাবে না। তোমাকে তোমাকে মোটিভেট করতে হবে, সার্কুলেট করতে হবে, মানে নিয়ন্ত্রণ করতে হবে তোমাকে, তুমি আগায় নিয়ে যেতে হবে। ওকে, তো নোটস করতে একটু কষ্ট হবে, এটা কষ্টের কাজ, পড়াশোনা করতেও কষ্টের কাজ, কারণ এটা না করতে পারলে এটা কিন্তু করতে চাইবে না, শরীরও করতে চাইবে না, এই জন্য কিন্তু ঘুম আসে, খুব টায়ার্ড লাগে এবং খুব কষ্ট হয় পড়াশোনা করতে, ব্রেনও চাইবে না, কিন্তু তুমি পড়াশোনা করে যাবা। তোমাকে পড়াশোনা করতে হবে, কারণ আজ হোক কাল হোক যখন তোমার নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, তখন কিন্তু এই ব্রেন এবং এই বডি বলবে যে কী অবস্থা তোমার, তুমি কেন পড়াশোনা করো নাই আগে। তোমার ব্রেনই তোমাকে বলবে কেন পড়াশোনা করলাম না, ওফ আরেকটু ভালো করে পড়াশোনা করলে আরেকটু রেজাল্ট ভালো করতে পারতাম। এটা বলছে না কোনো না কোনো বিগত পরীক্ষাগুলো মনে হয়েছিল না? ব্রেন দেখে এইভাবে আবার পিন মারে, মারাত্মক কিন্তু খারাপ অবস্থা। সে একসময় পড়াশোনা করতে চায় না, পড়াশোনা মাথায় রাখে না, পড়াশোনা ভুলে যায়, আবার কিন্তু ওই পরীক্ষার হলে গিয়ে মনে হয় যে ইস কেন একটু পড়স না তুই, কেন আরেকটু পড়স না, এইরকম কিন্তু গোলক ধাঁধায় ফেলায় দেয়। এইগুলো কিন্তু আসলে আমার সাথে অনেক ঘটছে, আমি এই জন্য সেই জীবন থেকে নেওয়া কথাগুলো বললাম। তোমাদের ক্ষেত্রে আশা করি হয়তো ঘটছে, অনেক ক্ষেত্রে ঘটে নাই, তোমরা ট্যালেন্টেড স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা কম। আমি কম ট্যালেন্টেড ছিলাম, আমার সাথে বেশি ঘটতো, না আমার অনেক পড়াশোনা করা লাগতো। আচ্ছা, ওকে, সো ওকে, আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। সো এই জন্য একটু মেনটেন করো, কী করবা বলো, মানে ভালো জায়গায় তো নিজেকে নিয়ে যাইতে হবে, কী করবা, কিছু করার নাই, নিয়ে যাইতেই হবে। কারণ তোমার কাছে তোমার প্যারেন্টসরা, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বোনরা একটা কিছু ডিজার্ভ করে, আশা করে, তাই না? যে আমার ভাই, আমার ছেলে, আমার নাতি, আমার নাতনি, হোয়াট এভার ইলস একটা ভালো রেজাল্ট করবে, এটা কিন্তু সবাই জিজ্ঞেস করবে, তাই না? জিজ্ঞেস করে, এটা এক্সপেকটেশন। সো এটা একটু রাখার ট্রাই করো, আল্লাহ ভরসা, সময় তো আছে। আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস আসি, হ্যাঁ, তো এটা ছিল আমাদের ভরকেন্দ্র নিয়ে কথা। এটা দিয়ে এমসিকিউ আসে, বাট সবাই পারে, সমস্যা হয় না। সমস্যা হয় এই বহির্বিভক্ত এই পার্টে। তুমি যেখানে সমস্যা
আটকাবা সেটাই আমি ব্যাখ্যা দিব। তো বহির্বিভক্ত পার্টটা নিয়ে আমি স্পেসিফিক্যালি ডিসকাস করি। এক্সটার্নাল ডিভিশন, এই জায়গায় ঘটনা যেটা ঘটে দেখো, এই যে এ বি রেখা, ধরো এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2, হ্যাঁ ওকে। এ বিকে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, শুনে নাও। তুমি সি পর্যন্ত বর্ধিত করলা এবং এই জায়গায় বলে দিলা এ সি ইজ টু বি সি, ওকে, M1 is to M2. এবং এই কেসে দেখো M1 গ্রেটার দেন M2, তাই না? M1 বড়, সেই হিসেবে সি কিন্তু বি এর দিকে পড়ছে। বাট ঘটনা যদি এরকম হইতো, ওকে, ঘটনা যদি, এবং এই কেসে দেখো M1 গ্রেটার দেন M2 না, এই শর্তে ফিগারটা কিন্তু আসছে। এবং এই কেসে এই এক্স ইকুয়াল টু একটা সূত্র আছে, তোমরা জানো যে M1, তোমরা সূত্রটা কিন্তু সবাই জানো তাই না, -M2 আর হচ্ছে কি M1 x2 -M2 x1, এটা কিন্তু তোমরা সবাই জানো। y ইকুয়াল টু সেম কথা, M1 -M2 M1 y2 -M2 y1, তাই না? এটা তো সবাই জানো। এখন এই কেসে M1 গ্রেটার দেন M2, সেই জন্য সি হচ্ছে এই যে M1 হচ্ছে এ থেকে কাউন্ট হবে, M2 বি থেকে কাউন্ট হবে, এবং সেক্ষেত্রে M1 বড় বলে সেটা সি এর দিয়ে, সি বিন্দুটা বি এর পাশে পড়ছে। বাট যদি ঘটনাটা এরকম হইতো, দেখো একটু ভাই, যদি ঘটনাটা এরকম হইতো M1 লেস দেন M2, তাহলে এই এ বিন্দু এবং বি বিন্দুর কেসে সি বিন্দুটা এর পাশে পড়তো। তখন এই দূরত্ব হচ্ছে M1, এই দূরত্ব হয়ে যাচ্ছে M2, কারণ M2 বড় মানে বি থেকে অনুপাত বড় আর এ থেকে অনুপাত ছোট, তাহলে সি কে অবশ্যই এর পাশে পড়তে হবে। এটা একেবারে বেসিক সেন্স, অ্যান্ড এটা দুইটা শর্তে পরীক্ষা কোশ্চেন দিতে পারে এবং ডাটাও হিসেবে সেভাবে দিয়ে দেয়। একেবারে বেসিক সেন্স, ঠিক আছে? এটা ইউজ করতে হবে এবং মনে রাখতে হবে, একেবারে বেসিক সেন্স। আচ্ছা ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি কথাটা বুঝছো যে M1 যদি বড় হয় তাহলে এ থেকে সি বিন্দুটা বি এর পাশে পড়বে, আর M1 যদি ছোট হয় তাহলে সি বিন্দুটা এর পাশে পড়বে। তোমরা প্রত্যেকেই পড়ছো না বহির্বিভক্ত অন্তর্বিভক্ত, বলো? আমি জানি তুমি পড়ছো, আমি সেই হিসেবে ধরে নিয়ে তোমাকে কথাগুলো বলতেছি। একেবারে বিগিনারদের জন্য কিন্তু না, যে একেবারেই ইয়েগুলো পড়ি নাই, এই অধ্যায়টা একেবারেই পড়ি নাই, তাদের জন্য কিন্তু কথাগুলো না। ওকে, কেউ যদি এগুলো না পড়ে থাকে সে কিন্তু আমাকে ভুল বুঝবে না যে ভাই কেন কথাগুলো এত শর্টকাটে বলতেছে, সে কিন্তু ভুল বুঝবে না, কারণ আমি ধরে নিচ্ছি তুমি এগুলো পড়ছো এবং তোমার পড়ার কথা, কারণ এগুলো তো প্রথম দিকে কন্টেন্ট, তাই না? আচ্ছা ওকে, অন্যান্য কনসেপ্টে আমি বেসিকটা বলবো না, এটার মধ্যে এইটুকু বলে আমি শেষ করলাম। ওকে ওকে, সো এবার আমি তোমাদেরকে কেসগুলোর কথা বলি। দেখো কেসগুলোর কথা বলি, ঘটনাগুলো কী কী ঘটে দেখো, যে এ বিন্দু 1 3, তারপর বি বিন্দু 5 7, হ্যাঁ। তো এ বি ধরো নর্মাল কেস, AC is to BC equal to 2 is to 3, এই কেসে সি বিন্দুর কোঅর্ডিনেট কত তা নির্ণয় করো, সি বিন্দুর স্থানাঙ্ক। দেখো আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, এবং এই জায়গায় দেখো 2 is to 3, তার মানে তুমি যদি ফিগার ড্র করো এ বিন্দু বি বিন্দু, তুমি কিন্তু সিকে এর পাশে দিতে হবে, কারণ প্রথমটা ছোট। আমরা অনেকেই সিকে বি এর পাশে দাও, আমরা এটা দিই পরীক্ষা খাতার মধ্যে, কি এটা কি না বুঝে অঙ্ক করছে কেন? তো এটা কিন্তু ব্যাপার, এগুলো কিন্তু করা যাবে না। আচ্ছা সো ঠিক আছে, তাহলে এইবার দেখো এই দূরত্ব হচ্ছে 2 আর এই দূরত্ব হচ্ছে 3, তাই না? আর সি বিন্দুর কোঅর্ডিনেট x, y তুমি বের করবা, x ইকুয়াল টু এই যে M1 -M2 মানে 2 - 3, 2 এর সাথে বলো প্রথমটা x1 y1, বুঝো ফিগার নিয়ে ঝামেলার দরকার নাই, পরেরটা x2 y2, তাই না? M1 x2, তাহলে 2 × 5 মাইনাস M2 এর মান 3 ইন্টু x1 এর মান হচ্ছে 1, তাহলে কত হয় 3 5 × 10 -3 বাই -1, দ্যাট ইজ -7, y ইকুয়াল টু 2 - 3, 2 এর সাথে y1, তাই না? y1 হচ্ছে 3, M1 y2, M1 2 এর সাথে 7 -3 এর সাথে 3, তাহলে 3 7 × 14 -9 বাই -1, তাহলে 5 হয় -5, তার মানে এখানে কোঅর্ডিনেট হচ্ছে -7 -5।
সুতরাং সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক -7 -5। ক্লিয়ার কিনা বলো একটু কমেন্টে। ওকে, ক্লিয়ার কিনা কমেন্টে, ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, ক্লিয়ার কিনা একটু জানাই। তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি। ওকে, হ্যাঁ, ফার্স্ট রেসপন্স করো, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে বেসিক স্ট্রাকচার অ্যান্ড সেকেন্ড অঙ্ক হচ্ছে এটা। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, পরের কেসগুলোতে যাব। পরের কেসগুলোতে ঝামেলা আছে একটু, এগুলো পরীক্ষা বেশি দেয়। দেখো, তোমাকে ধরো বললো এ বিন্দু 1 3, বি বিন্দুর কোঅর্ডিনেট 7 -2। ঠিক আছে, তো কোয়েশ্চেন ইজ এ বি ইকুয়াল টু 3BC হলে সি বিন্দুর স্থানাঙ্ক। এ বি ইকুয়াল টু 3BC হলে এখন তুমি বলো, তোমাকে একটা জিনিস আমি অলরেডি শিখিয়ে ফেলছি, সেটা হচ্ছে তুমি এখানে M1:M2 সি বিন্দুর কোঅর্ডিনেট বের করছিল। M1:M2, M1:M2 কি ছিল? AC:BC, AC:BC, M1:M2 ছিল, তাই না? এবং এই জায়গায় যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, দেখো, সি বিন্দুর কোঅর্ডিনেট তুমি বের করছো, সি বিন্দুর স্থানাঙ্ক তুমি বের করছো, এবং সেক্ষেত্রে অনুপাতে দুইটা জায়গাতেই সি আছে, অনুপাতে দুইটা জায়গাতেই সি আছে, এটা তো বুঝছো। তো ওই যে মাত্র যে শর্তটা দিছে, এই শর্তের মধ্যে দেখো, এই শর্তের মধ্যে দেখো যে এ বি ইকুয়াল টু 3BC, এখান থেকে তুমি এ বি বাই বিসি ইকুয়াল টু 3/1 লিখতে পারো, ভালো কথা। কিন্তু সি বিন্দুর স্থানাঙ্কে AC:BC দরকার, AB:BC না। এখানে অনেকে বুঝে না, ভুল করে। এটার উপর বেসড করে শর্ত কয়েকটা আছে, আমি সেগুলো দেখাই দিচ্ছি আজকেই। তো তার জন্য কী করতে হবে দেখো, তুমি একটা বেসিক ফিগার ড্র করবা তোমার মতো করে। হ্যাঁ, ফিগার ড্র করবা। সি, তোমার এ বি আছে আর বিসি আছে, এ বি বিসি আছে, তো তাহলে বলো AC দরকার আর আছে BC দরকার, তাই না? এবং এখানে কথা আসছে, কথা হচ্ছে দেখো, এ বি এর মান হচ্ছে 3 একক আর বিসির মান হচ্ছে 1 একক। এ বির মান 3 একক, বিসির মান হচ্ছে 1 একক। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই ইম্পর্টেন্সের উপর বেসড করে দেখো একটু, এই জন্য সিটা, এই যে এ বি 3, বিসি 1, বি থেকে সি হচ্ছে 1 একক, আর এ থেকে বি হচ্ছে 3 একক। তাহলে বুঝতেই পারছো, এ থেকে বি 3, বি এর পরে হচ্ছে সি অবস্থিত, কারণ বিসি হচ্ছে 1, তাহলে এসি বেশি হবে, তাই না? সো তাহলে এ বির সাথে তুমি বিসি যোগ করো, যেহেতু তোমার উপরে এসি দরকার, মানে উপরে যোজন করবা, উপরে যোজন করবা, তাহলে কি হয়, এসি বাই বিসি 4/1। তার মানে এই কেসে AC:BC 4:1, এবং এই হয়ে যাচ্ছে শর্ত। এইটা মনে রাখতে হবে, এবং এটা দিয়েই তোমাকে পরের অংশটুকু করতে হবে। পরের অংশ বলতে কোনটাকে বোঝাচ্ছি? এই যে আমাদের এক্স এর মান এবং ওয়াই এর মানের যে পার্ট আছে, এই পার্টটুকু তোমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কের মধ্যে আসলে প্রথমত এইটুকুই হচ্ছে মেইন ঝামেলার ব্যাপার। এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি, এইটুকু নিয়ে আশা করি সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, এখন তো ঠিক আছে, বুঝতে পারছো সবাই?
ওই যে ফোন কল আসছিল, হচ্ছে আমার সিমটা লাগানো, তো এই জন্যে হচ্ছে ফোন কল আসে, স্টুডেন্টসরা ভর্তি হয়, আলহামদুলিল্লাহ খুশির খবর। চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য, এর জন্য স্টুডেন্টসরা পছন্দ করে ভর্তি হচ্ছে, এটাই আর কিছু না। তো এটা হচ্ছে ব্যাপার। এখন এখানে আরেকটু কথা বলি তোমাদেরকে, হ্যাঁ আরেকটু কথা বলি। ওকে, কথা বললে আসলে কথা বলা যায়, তো আরেকটু কথা বলি একটু, দেখো একটু সবাই। কারণ ভাই আমাদের কথা হচ্ছে, আমার কথা যেটা, আমাদের না, আমার কথা যেটা সেটা হচ্ছে তোমাকে বুঝে পড়তে হবে এবং ভালো করতে হবে। কারণ তোমরা এখন পড়তেছো, ধরো যে আমার এটা ফ্রি পড়তেছো, ফিজ নিচ্ছি না, কিন্তু তোমার তো এখানে সময় যাচ্ছে, তোমার সময়ের ভ্যালু আমি দিই, ইচ্ছা হয় দিই। আচ্ছা, সো এই জন্য মাথায় রাখো। সো দেখো, এটা বাকিটুকু হোমওয়ার্ক, হ্যাঁ এটা বাকিটুকু, এই অঙ্কের বাকি অংশটুকু তুমি বাসায় করবা, হ্যাঁ ক্লাস নোটে সাবমিশন করবা, বাকি অংশটুকু বাসায় করবা, মনে রাখো। আর এখানে কথায় আসি, দেখো এই পার্টে যদি তোমাকে শর্তটা AB = 3BC না দিয়ে 3AB = BC দিত, তাহলে কি করতা? ওকে, তাহলে কি করতা? তাহলে ঘটনা কি ঘটতো দেখো, এটা কি তুমি এটা লিখতে পারতা যে AB 1/3 of BC, AB হচ্ছে BC এর 1/3, তাই না? সো এই কেসে AC/BC লাগবে, বুঝো? ওকে, AC/BC লাগবে, তাহলে 3AB = হচ্ছে, হ্যাঁ তাহলে এখানে তুমি লিখতে পারতেছো AB, মানে এটা বাদ দাও, ধরো AB = 3BC, মানে তুমি লিখতে পারতেছো AB/BC = 1/3। এটা বললে সহজ হয় তোমার জন্য, বুঝতে সহজ হবে। তার মানে AB হচ্ছে 1 একক, BC হচ্ছে 3 একক। অর্থাৎ এখানের ফিগারটা কিন্তু এরকম। এখানে তোমরা কিন্তু অনেকেগুলো না বুঝে পড়ে গেছো, অনেকেই বিভিন্ন জায়গাগুলো না বুঝে পড়ে গেছো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং ভর্তি পরীক্ষায় বেশি দেয়। ঠিক আছে, আমাদের এক্সপিরিয়েন্সের আলোকে বলতেছি যে এই জিনিসগুলোতে স্টুডেন্টরা ভুল করে। এ বিন্দু, বি বিন্দু, র্যান্ডম দুটো বিন্দু নিলাম। AB হচ্ছে 1 একক, ওকে, AB যদি একক আর একটু কমায় নিই, AB হচ্ছে 1 একক আর BC হচ্ছে 3 একক, তাহলে BC হচ্ছে 3 একক। ঠিক আছে, BC হচ্ছে 3 একক আর AB হচ্ছে 1 একক। তো তোমার এখন কি লাগবে বলো তো? AC লাগবে না? AC লাগবে, আর হচ্ছে BC লাগবে। BC তো অলরেডি ডিসক্রাইবড যে 3 ইউনিটস, আর তাহলে AC লাগবে। ACর মানটা এখন কীভাবে বের করবো? তোমার আছে AB, তাহলে বলো BC থেকে তুমি যদি AB বাদ দাও, বলো BC এর থেকে AB বাদ দিলে কি আসবে? AC আসবে। BC টোটালটা থেকে তুমি AB বাদ দিলে AC আসবে, এটা তোমার দরকার। তাহলে এবার দেখো এই জায়গায় এরপরের লাইন, BC minus AB divided by BC equal to 3 minus 1 divided by 3. তাই বলো BC থেকে AB বাদ দিলে AC by BC equal to 2/3. So AC is to BC 2:3. ওকে, কথাগুলো ক্লিয়ার কিনা একটু বলো। AC is to BC 2:3। এটা অন্তর্বিভক্তির কিছু বলার নাই, হবে বলা যাবে না। আচ্ছা, হ্যাঁ কোশ্চেনে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্তর ব্যাপারে আমি বলি, কোশ্চেনটা লেখাই থাকবে এভাবে। কোশ্চেন আমরা এখানে কমেন্টস দেখে বলি A এবং B বলবে যে এবিকে বিসি, এই যে এবিকে সি পর্যন্ত বর্ধিত করা হলো, এমনভাবে বর্ধিত করা হলো যেন ধর এখানে বলো 3AB = BC হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আলাদা করে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত কিন্তু বলে দেয় না, এবিকে সি পর্যন্ত বর্ধিত করা হলো। কোশ্চেন দেখেই বুঝতে হবে এটা বহির্বিভক্ত। আমি বহির্বিভক্তি নিয়ে পড়াচ্ছি, অন্তর্বিভক্তিতে ঝামেলা নাই, ডিরেক্ট সূত্র, অঙ্ক চলে আসে, শেষ। বহির্বিভক্তির মধ্যে অনুপাতের মধ্যে তোমরা আটকে যাও, অনুপাতের মধ্যে গ্যাঞ্জাম থাকে, এই জন্য তোমাকে কথাগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, এটা মনে রাখো। আর শর্টকাট তো আছে, শর্টকাটে যাচ্ছি। শর্টকাটে কিন্তু আমাদের ক্লাসের মাঝখান থেকে লাস্টের অংশ পুরোপুরি শর্টকাট এবং টেকনিক দিয়ে যাবে। মাঝখান থেকে লাস্টের অংশ ফুললি শর্টকাট এবং টেকনিক দিয়ে যাবে। বিশ্বাস রাখো, ক্লাসগুলো খুব ইফেক্টিভলি তোমার কাজে লাগবে। ওকে,
রাইট সাইডে কি নিতে পারবা? আমাকে একটু বুঝিয়ে বলো ভাই, এই সি বিন্দু কি রাইট সাইডে নিতে পারবা? তুমি একটু হিসাব দেখো, এ বির মান 1 একক, বি সির মান 3 একক। সো এ থেকে তুমি সি যদি রাইট সাইডে নাও, এ থেকে দেখো একটু ওই যে এখানে ফিগার কই, যদি এখানে এই যে হ্যাঁ, তাহলে তুমি বলতেছো এই যে এ থেকে সি পর্যন্ত 1 একক, বি থেকে সি পর্যন্ত 3 একক, এটার মান 3 একক, 3 মিটার, মিটার বলে 3 মিটার, আর এখান থেকে এই দূরত্বে 1 মিটার। পাগল বলবে না তোমারে, এটা ভুল হবে, ডিরেক্টলি কেটে দিবে। তুমি দেখে বুঝতেছো এ থেকে সি দূরত্ব বেশি, বি থেকে সি এর দূরত্ব কম, তাহলে কমটার মান বেশি ধরছো, বেশিটার মান কম ধরছো, তোমাকে কে নাম্বার দিবে? এই জন্যে হচ্ছে ব্যাপারগুলো বুঝতে হবে। তোমরা অনেকে না বুঝে অঙ্ক করে আসো, এগুলোর জন্য এগুলো অঙ্ক টপিকটা সহজ কিন্তু খুব ঝামেলা আছে। আমরা যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কোর্সগুলোতে করাই বা হলিক্রস নটরডেম কলেজগুলোর ব্যাচগুলোতে পড়াই, সবচেয়ে বেশি স্টুডেন্টস আমার হলিক্রস নটরডেম, তারপর আদমজি, শহীদনগর এই কলেজগুলোরই। আর অনলাইনেতে রাজুকেরও অনেক স্টুডেন্টস পড়তেছে আলহামদুলিল্লাহ। তো এই কলেজগুলোতে হলিক্রস প্রচুর কাহিনী করে কোয়েশ্চেন দেয় এবং ট্রিক্সগুলো দেয়। মানে ট্রিক্স মিনস হচ্ছে ট্রিকি পার্টগুলো, কনভার্সনগুলো, এগুলো দেয় অফলাইনে পরীক্ষাতে। অনলাইনে এখন হচ্ছে একটু হয়তো কোশ্চেন সহজ করতেছে বা একটু ইয়া করতেছে, বাট এই ব্যাপারগুলো ফোকাস করে। কারণ এগুলো হচ্ছে একদম, এগুলো অনেকেই পড়ে যায় না, অনেক স্টুডেন্টস পড়ে যায় না, দরকারই মনে করে না, বা অনেকে পড়ায়ও না আসলে। তো এই জন্য কন্টেন্ট লেভেল খুবই ইম্পর্টেন্ট। আমার এখানে ধরো যে লাইভে এত বাচ্চা পড়তেছে, এতগুলো পেইড কোর্স স্টুডেন্ট পড়তেছে, এমনি এমনি কিন্তু না। কারণ কন্টেন্ট লেভেল আমি সেইভাবেই মেনটেন করি। কন্টেন্ট যদি ভালো না হয়, কলেজ লেভেল আর স্কুল লেভেলের প্যাটার্ন তো সেম না ভাই, পারতে হবে, অনেক গুছিয়ে পড়তে হবে। ওকে, সো আচ্ছা, কতক্ষণ ক্লাস হবে? বেশিক্ষণ আর ক্লাস হবে না, অল্প সময় পর আমি ডিলিট ক্লাসটা শেষ করে দিব। ওকে, সো ধুমধাম করে। আর বহির্বিভক্তির কেসে ফিগার ড্র না করলে তুমি অঙ্কটা ভুল করবা, অঙ্কটা ভুল হয়ে যাবে। এই জন্য ফিগার ড্র করা অত্যাবশ্যক, বুঝছো? মানে তুমি বুঝতে পারবো না, ভুল করে ফেলবা। ফিগার ড্র করা অত্যাবশ্যক। আর ফিগার ড্র নিয়ে যদি ভয় পাও, সরল লেখা অধ্যায়টা অ্যান্সার করা লাগবে না পরীক্ষায়। সরল লেখা যে সৃজনশীল কোশ্চেনগুলো হয় বোর্ড পরীক্ষায়, ফুললি ফিগার দিয়ে দেয়, একটা স্ট্রাকচার দিয়ে দেয় সরল লেখা, তারপর বৃত্ত, এই অধ্যায়গুলো থেকে একটা স্ট্রাকচার দিয়ে দেয়, একটা ফিগার দিয়ে দেয়, চিত্র দিয়ে দেয়, সেই চিত্র থেকে শর্ত বের করতে বলে, অঙ্ক দিয়ে দেয়, সেই চিত্র থেকে কোয়েশ্চেন দেয়। সো সেই জন্য তুমি যদি চিত্র ভয় পাও, কিচ্ছু করার নেই, অধ্যায়টা তোমার হচ্ছে আর হবে না। এই জন্য চিত্র ভয় পাওয়া যাবে না। কলেজ লেভেলে প্রচুর চিত্রের সাথে তোমার যুদ্ধ করতে হবে, স্ট্রাগল করতে হবে। এই স্ট্রাগল করেই তোমাকে পরীক্ষায় এ প্লাস পাইতে হবে, মার্কস আনতে হবে, এবং বিভিন্ন জায়গায় এই চিত্রের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করেই চান্স পাইতে হবে, মাথায় রাখো। আচ্ছা, ওকে, সো হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে দেখো আমরা এই কথাটা বললাম, এরপরটা বুঝতে পারছো আশা করি। এবার থার্ড কনসেপ্ট দেখো, যদি এখানে এই ডাটাই এ বি ইকুয়াল টু, এগুলো কিন্তু আমি কেস দেখাচ্ছি, হ্যাঁ, কয়েকটা কেস দেখাচ্ছি। কেস 2, এটা হচ্ছে কেস 3, দেন কেস 4। কেস 4 হচ্ছে 3 ইন্টু এসি ইকুয়াল টু 2ab। ওকে, মানে এবিকে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন 3ac ইকুয়াল টু 2ab হয়, 3ac ইকুয়াল টু 2ab হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, 3ac ইকুয়াল টু 2ab হয়। ঠিক আছে, তো এটা ফিগার যদি দেখো, আমি এটা তার আগে দেখো, এই যে ac বাই ab ইকুয়াল টু 2/3। তুমি দেখে বুঝতেছো এ থেকে সি এর দূরত্ব 2 একক, আর এ থেকে বি এর দূরত্ব 1 একক, 3 একক, তাই না? 3ac, আচ্ছা এখানে উল্টা লিখছি, 3ab, হ্যাঁ উল্টা হবে, এখানে 2ac 3ab হবে, হ্যাঁ, তাহলে লজিকটা সুন্দর দেখাবে মনে হয়, 3/2। তাহলে এবার ফিগার যদি ড্র করো, এ বিন্দু, সি বিন্দু, এটার ইউনিট 3, আর এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 2। আগের ডাট অনুপাত দিয়ে করা যেত। তো যেহেতু তুমি সি বিন্দুর কোঅর্ডিনেট বের করবা, এসি ইস টু বিসি দরকার, বাট এখানে এসি বাই এবি আছে, এসি ইস টু এবি আছে, তো এসি ইস টু বিসিতে নিবা। তাহলে দেখো বিসি থেকে কেমনি নিবা বলো? এসি থেকে এবি বাদ দিলে বিসি হয়, এসি থেকে এবি বাদ দিলে বিসি হয়, তাই না? তো সেখানে যাব, দেখো
মাইনাস, তাহলে এসি নিচে বিয়োজন করতে হবে, হ্যাঁ, এসি মাইনাস এ বি সমান 3/3 মাইনাস 2। তাহলে এসি থেকে এবি বাদ দিলে বিসি হয় 3/1, হ্যাঁ, তাহলে এসি ইস টু বিসি 3:1, এবং এটা কিন্তু তুমি ফিগারে দেখতেছ। দেখো এসি ইস টু বিসি, বিসি এই যে 2 একক, এটা 3 একক, তাহলে বিসির মান 1 একক হবে। তোমার যখন মানে এমসিকিউ কোশ্চেন হবে তখন কিন্তু এগুলো লেখা লাগবে না, এমসিকিউ কিন্তু হুবহু এই টাইপের কোশ্চেন দিবে, এগুলো লেখা লাগবে না, ফিগারটা আঁকতে পারলেই তুমি অনুপাত পাওয়া যাবা, তারপর ডিরেক্ট সূত্র দিয়ে অঙ্ক করে ফেলতে পারবা। সবগুলো ক্ষেত্রে কিন্তু সেম কথা অ্যাপ্লিকেবল। ওকে, এই দেখো ফিগারটা ড্র করো, দেখো এখানে এই দুটো 3 একক, এটা 1 একক, তাহলে এটা 2 একক হবে, আর এটা 1 একক, 2/3 হবে, মিলে আছে। সো ফিগার ড্র করতে পারলে এমসিকিউর জন্য আলাদা করে এই ক্যালকুলেশনগুলো লাগতেছে না, তুমি ডিরেক্টলি দেখেই বলে ফেলতে পারতেছো। ওকে, সো একটু জানাও কমপ্লিটলি বুঝছো কিনা। আচ্ছা, সরাসরি সৃজনশীলের কোশ্চেনের জন্য অনুপাত লেখা যাবে না, এইটা এই যোগ বিয়োগ না দেখে স্যার এটা দিবে, স্যাররা এগুলো পছন্দ করে না, অনেক কিছু স্যাররা পছন্দ করে না। তাও তো তুমি কোনো সাইড নোট লিখতেছো না, অনেক কাহিনী করতেছো না, শুধু ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছ, ঠিক আছে? এই জন্যে ওই চিত্র থেকে ডিরেক্টলি এই লাইন থেকে এই লাইন লেখা যাবে না, লিখলে স্যাররাও একদম 0 দিয়ে দিবে বা নাম্বার অর্ধেক কেটে রাখবে। এই জন্য 2 লাইন একটু করে দেখাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কমপ্লিট। দেন লেটস কাম টু দ্য অ্যানাদার পয়েন্ট। কেস 4 শেষ, কেস 5 সহ অন্যান্য কিছুগুলো আসার ভালো লাগতেছে না দেখাইতে। আমি এবার কোশ্চেনে যাই, দেখো কোশ্চেনে যাই। ওকে, হ্যাঁ দেখো 4 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর বইতে আসলে কোনো জ্ঞানজামযুক্ত কোশ্চেন দেয় না, বুঝছো? বইতে সবচেয়ে সহজ কোশ্চেনটা দিচ্ছে, যেটা আমি করেছিলাম বইয়ের বাইরে অনেক কোশ্চেন, মানে অনেক শর্ত দিয়ে আমি করেছি যে এটা তোমার কাজে লাগবে। ওকে দেখো, ওকে দেখো কাহিনীতে আসি। কি বলছে, 4-5 দুইটা কোয়েশ্চেন, এসি আহমেদ স্যারের বই। 4 নম্বর, এ এবং বি এর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে, এ বি কে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল টু 3BC হয়, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো ওই যে এ বি ইকুয়াল টু 3BC সেভাবে শর্ত দিয়েছিলাম, করে ফেলবা, কাহিনী শেষ, ঠিক আছে? 4 নম্বর হোমওয়ার্ক। 5 নম্বর হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। সমত্রিখণ্ডক বিন্দু কনসেপ্ট খুব সহজ। ওকে দেখো বলে দিই, এ বিন্দু, বি বিন্দু, তার সমত্রিখণ্ডক বিন্দু দুইটা, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি। এবং বুঝতে পারতেছ এগুলো প্রত্যেকটার মান হচ্ছে 1 একক করে, এবং এই জায়গায় এ সি ইস টু বি সি ইকুয়াল দেখে বলো 1:2। আবার এ ডি ইস টু বি ডি ইকুয়াল দেখে বলো 2:1। তো এই হয়ে যাচ্ছে সমত্রিখণ্ডক বিন্দুর শর্ত নিয়ে কথা, এইটা মনে রাখতে হবে। আর বাকিটা হচ্ছে অন্তর্বিভক্তি সূত্র দিয়ে তুমি সমত্রিখণ্ডক বিন্দুর ডাটা বের করবা, এগুলো থেকে জান নাই, সমত্রিখণ্ডক বিন্দুর ডাটা সেভাবে বের করবো। এবার আমরা শর্টকাট পার্টে আসবো, এগুলো তো মোটামুটি লং কাট পার্ট নিয়েছিল, শর্টকাট পার্টে আসো। দেখো শর্টকাট পার্ট, আমি বলছিলাম তোমাদের লেকচারের মাঝখান থেকে শেষ পর্যন্ত আজকে শর্টকাট যাবে। দেখো ফার্স্ট শর্টকাট, 7 নম্বর সিরিজের সবগুলা করা যাবে চতুর্থ শীর্ষবিন্দু নিয়ে। ফার্স্ট শর্টকাট, ওকে, 2বার বোর্ড পরীক্ষা আসছে, এরকম কোশ্চেন নিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সুস্থতা দান করো।
ওফ, দেখো আসি। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, দেখো কাহিনীতে আসি। ওকে, দেখো এখানে আসি। 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বরটা বেশিবার বোর্ড পরীক্ষা আসছে। দেখো করে দিই। সামান্তরিক, কোন একটা সামান্তরিকের কর্ণের প্রান্তবিন্দু, এটা ধরো যে সেই সামান্তরিক। ওকে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, কর্ণ হচ্ছে এসি এবং বিডি। এটা জাস্ট আমার মতো করে তোমার মানে একটা আঁকলাম চিত্র, আর কিছুই না। কর্ণের, দেখো কোশ্চেনে দেখো, কর্ণের প্রান্তের স্থানাঙ্ক একটা হচ্ছে 3, -4, আর একটা হচ্ছে -6, 5। তৃতীয় শীর্ষবিন্দু এটা ধরে নাও -2, -1 হলে চতুর্থ শীর্ষবিন্দু x4, y4 যদি তুমি ধরো, চতুর্থ শীর্ষবিন্দু x4, y4 যদি ধরো, সেই চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক এমসিকিউর জন্য কেমনে বের করবা? লেটস স্টার্ট। তো এই জায়গায় এই x4 ইকুয়াল টু হবে, x4 যে কর্ণে আছে তার অপোজিট কর্ণের x এর মানের যোগফল, দ্যাট ইজ 6 আর 3 প্লাস -6 মাইনাস x4 যে কর্ণে আছে সেই কর্ণের x এর মান। তাহলে 3 -6 প্লাস 2, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর থেকে 6 গেলে -1, এবং y4 ইকুয়াল টু সেম কথা, y4 যে কর্ণে আছে সেই কর্ণের, y4 যে কর্ণে আছে তার অপোজিট কর্ণের y এর মানের যোগফল মাইনাস y4 যে কর্ণে আছে সেই কর্ণের y এর মান। তাহলে -4 প্লাস 5, দ্যাট ইজ হচ্ছে +1, +1 এটা 2। তার মানে সি বিন্দু স্থানাঙ্ক x4 হচ্ছে -1, y4 হচ্ছে 2। অ্যান্সার ঠিক আছে। স্ট্রেট লাইন 3.2। তাহলে আমাদের এখানে কি হইল বলো? আমরা চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম -1, 2। কৌশল বুঝতে পারছো? টেকনিক বুঝতে পারছো বলো? এটা ছিল কত? 3 নম্বরটা। হ্যাঁ, অর্থাৎ যদি তুমি সূত্র লিখতে চাও, যে সূত্র আকারে দেখতে চাও, ওকে, আমি আবার বলি টেকনিকগুলো একটু মনে রাখো। এগুলা সকল এক্সামে তুমি ইউজ করতে পারবা, এমসিকিউর জন্যে, অবশ্যই রিটেনের জন্য না। রিটেনের জন্য করতে পারো, অ্যান্সার মিলবে, নাম্বার পাবা 00। রিটেনের জন্য ভুলেও না। আচ্ছা, সো আমি তোমাকে আরেকটু সহজ করে যদি লিখে দিতে চাই, দেখো এ বিন্দুর কোঅর্ডিনেট x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক x4, y4 হলে সেই x4 ইকুয়াল টু হবে x1 প্লাস x3 মাইনাস x2, y4 ইকুয়াল টু হবে y1 প্লাস y3 মাইনাস y2। এই তো কাহিনী সলভড। ঠিক আছে, লিখে রাখো। এই যে শর্টকাট ইকুয়েশন লিখে দিছি, আর কি চাও বলো? আর কি করা যায় তোমাদের জন্য? তো এই যে সূত্র লিখে দিছি, আরেকবার বলার কেসে সূত্র লিখে দিছি। আচ্ছা, একটু দেখা যাচ্ছে না, হয়তো উপরে উঠাই দিই নাকি? ওকে, সো হ্যাঁ, এখানে দিলাম। হ্যাঁ, তো x4 এবং y4 এর কেসে এটা আসে। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার, হ্যাঁ, ওকে। আর 2 নম্বরটা তাহলে হোমওয়ার্ক, এবং এই টাইপের যে কোয়েশ্চেন্সগুলো আছে বইতে, সামান্তরিক অর আয়তক্ষেত্র অর বর্গক্ষেত্র অথবা রম্বস, সবগুলোর নিয়ম সেম। হ্যাঁ, হোমওয়ার্ক সবগুলোর নিয়ম সেম, হোমওয়ার্ক দিচ্ছি। পরের পার্টে যে দেখো, এই যে দেখো আরেকটা জিনিস, এই যে দেখো আরেকটা জিনিস,
কোনটা নিব? এই যে দেখো। ওকে, হুম। আচ্ছা, ক্লিয়ার তাই না? আসলে ওই যে বললাম মোবাইল ডাটা দিয়ে গিয়েছিলাম, 1 জিবি কিনছিলাম, জিপিতে 1 জিবি শেষ, বুঝছো? তো ওই জন্যে এখন আবার হচ্ছে ইন্টারনেট সিস্টেম হচ্ছে ঠিক করে তারপর আবার লাইভে আসা। তোমাদের এই হলো ব্যাপার আর কি, কী করা বলো, কিছু করার নাই। ওকে, সো লেটস স্টার্ট অ্যাগেইন। এখানে কি বললাম শর্টকাটে, যে এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই এর অনুপাত বুঝো। কোশ্চেন কি বলছে, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। কৌশলটা বলি, এক্স শর্টকাটটা দেখো, সেটা হচ্ছে এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই এর অনুপাত আর ওয়াই অক্ষের ক্ষেত্রে এক্স এর অনুপাত, এইটা মনে রাখতে হবে। অ্যান্ড খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু এমসিকিউর জন্য ধুমধাম করে ফেলতে পারবা, এটা পরীক্ষায় আসে, অনেক বেশি আসে পরীক্ষায়। তো এক্স এর ক্ষেত্রে ওয়াই এর অনুপাত যদি বলি, ওয়াই ওয়ান দ্যাট ইজ হচ্ছে -4, ওয়াই টু দ্যাট ইজ হচ্ছে 6, 2 দ্বারা কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, কিন্তু -2/3 আসছে না, -2/3। এইখানে কথা হচ্ছে অনুপাত হচ্ছে 2:3, আর এই যে মাইনাস সাইনটা আসছে না, এই মাইনাস সাইনটা অন্তর্বিভক্ত বোঝায়। যে মাইনাস সাইনটা অন্তর্বিভক্ত বোঝায়, আর প্লাস যদি আসতো তাহলে সেটা বহির্বিভক্ত বুঝাইতো। এটার ব্যাখ্যাটা আমি তোমাকে ফিগার দিয়েই বুঝাই দিব, শিওর থাকো। আর এখানে দেখো ওয়াই ওয়ানের কেস দেখো, ওয়াই ওয়ানের কেস দেখো, ওই যে ওয়াই অক্ষের ক্ষেত্রে এক্স এর অনুপাত, এক্স এর হচ্ছে এক্স হচ্ছে 2, এক্স টু হচ্ছে -4, 2 দিয়ে কাটলে 2, -1/2 না, তাহলে অনুপাত হচ্ছে কত, 1:2। আর এখানে অনুপাত কত বলছে, 2:3। আর এই মাইনাসটা কি বোঝাচ্ছি, অন্তর্বিভক্ত। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এখন যদি তুমি বুঝতে চাও যে অন্তর্বিভক্ত কিভাবে হইলো, তাহলে ফিগারটা দেখানো দরকার। দেখো একটু, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে 2 -4, এক্স 2 আর -4 6, তাহলে বলো এক্স অক্ষ এ বিন্দু বি বিন্দু, এক্স অক্ষ কি অন্তর্বিভক্ত করছে না রেখার ভিতরে না, ওয়াই অক্ষ রেখার ভিতরে না, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ কি করছে, অন্তর্বিভক্ত করছে। এখন তুমি বলতে পারো যে বহির্বিভক্তির ব্যাপারটা দেখান একটু, আসো, সমস্যা নাই, তোমার জন্য আমি প্রিপেয়ার্ড হয়ে আছি। দেখো ওয়াইফাই আছে বাসায়, বাট ওয়াইফাই নেটওয়ার্ক কালকে থেকে সমস্যা করতেছে। আচ্ছা দেখো, এবার দেখো এখানে আসো, এ বিন্দু ধরো এটা হচ্ছে 7,2, আর এটা হচ্ছে 2,3, এক্স এর মান -3। তাহলে বলো এইটাকে ওয়াই অক্ষ কি করছে, বহিস্থভাবে বিভক্ত করছে না? বলো, এই রেখাকে ওয়াই অক্ষ বহির্বিভক্ত করছে না? তো ওয়াই অক্ষের কেসে এক্স এর m1/m2, এক্স এর অনুপাত, এক্স এর মান হচ্ছে x1/x2, 7, x2 এর মান হচ্ছে 2, তাহলে 7:2। এবং সাইন কি আসছে, প্লাস, প্লাস হচ্ছে বহির্বিভক্ত বোঝায়। ওকে, সামনের সাইনটা হচ্ছে প্লাস, প্লাস বহির্বিভক্ত বোঝায়।
আচ্ছা ঠিক আছে, কোনো কনফিউশন আছে একটু বলো, কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখানে একটা কমেন্ট আমি একটু বলি, শুনো। সেটা হচ্ছে তোমাদের বয়সটা এখন এরকম, লাইভ ক্লাস করতে আসছো, ফোকাসে সমস্যা, কোনো একটা ভালো সুন্দর মেয়ে কমেন্ট করছে, তার মেসেজ অপশানে যাও, তাকে মেসেজ দিচ্ছ, অর ইনবক্স দেখতেছো, অর প্রোফাইল দেখতেছো। মেয়েদের ক্ষেত্রে ছেলেদের কেসটাও আসে কম বেশি, মেয়েদের ছেলেদেরটা বেশি আসে। হচ্ছে এখন কথা হচ্ছে ভাই, এগুলোতে আসলে কোনো লাভ নাই, কোনো কিছুই নাই। তুমি যদি নিজেকে একটা ভালো পজিশন নিতে না পারো, কিচ্ছু হবে না। একদম দাম তো এখনও দিচ্ছে না, সামনে আরও দাম পাবা না। এটা হচ্ছে সবাই, কারণ আমি লাইভে বলতেছি, ইটস মিনস এটা তোমাদের কাছে রেকর্ডেড থাকবে, মানে হচ্ছে তুমি যে কোনো সময় স্ক্রিন রেকর্ড করবে, যে যাই হোক। কিন্তু কথাটা হচ্ছে এটা, যে যারা হচ্ছে ফোকাস বা নিয়ত ঠিক নাই ক্লাস করার ক্ষেত্রে এসে, আই ডোন্ট নো যে কাদের কারা এটা করো, বাট অনেক ছেলেরাই করো এটা। কিন্তু এগুলা করলে আসলে ভাই তোমার নিজের সময়টা তুমি নষ্ট করতেছো। একেবারে সহজ কথা, মেয়েদের ক্ষেত্রেও ঘটে কম বেশি, ছেলেদের ক্ষেত্রেও বেশি ঘটে, যেটা বেশি আমরা শুনি। তো একটু কি করো যে নিজের ব্যক্তিত্বটা ঠিক রাখো। কারণ আমি এটা বিলিভ করি, আমি জানি এটা, যে কখনোই কেউ ব্যক্তিত্বহীন মানুষকে পছন্দ করে না বা করবে না। আমি ধরো, যেটা ছেলেদের ক্ষেত্রে সেম কথা, মেয়েদের ক্ষেত্রে সেম কথা। সো কেন তুমি নিজের পার্সোনালিটি তুমি খারাপ করবা? নিজের পার্সোনালিটি খারাপ করার তো কোনো প্রয়োজন নাই। তুমি নিজের পার্সোনালিটি আরও ডেভেলপ করো, যাতে তোমাকে দেখে মানুষজন তোমার সাথে কথা বলার জন্য উৎসাহী হয়ে থাকে। সো যে স্টুডেন্টসরা, আমারই সবাই তো আমারই স্টুডেন্টস, ছেলে মেয়ে সবাই আমারই স্টুডেন্টস। তো যে ছেলেরা আর যে মেয়েরা যে হচ্ছে অন্য কোনো চিন্তা নিয়ে হচ্ছে লাইভ ক্লাস করতে আসো, বা পাবলিক প্ল্যাটফর্ম যেহেতু আছে ক্লাস করতে আসতেছো, ফোকাস বা নিয়ত তোমার ঠিক নাই, তারা হচ্ছে ভাই আমার ক্লাস না করাটাই ভালো। আর তোমাদের জন্য আমি বলে রাখতে চাই যে একটু এগুলা না করে একটু পড়াশোনার প্রতি ফোকাস হও, মনোযোগী দাও। কারণ সামনে অনেক দিন, ভালো দিন হয়তো ওয়েট করতেছে, যে দিনগুলোতে তুমি আরও ভালো কিছু হয়তো ডিজার্ভ করো এখনও, সামনে সেটা পাবা। এখন কিন্তু সেটার জন্য টাইমিং না, পারফেক্ট না। এখন তোমার পড়াশোনার সময় একটু ভালো করে পড়াশোনা করে যাও, বুঝতে পারছি? সো কেউ একটু মানে অদ্ভুত একটা ব্যাপার। তো ধরো যে কেউ একটা মেসেজ দিল, মেসেজ মিনস হচ্ছে ধরো কমেন্ট করলো, ওকে, যে লাইভে, তার প্রোফাইলে যাইতে হবে, দেখতে হবে, আচ্ছা প্রোফাইল লক করা, হয় আল্লাহ, প্রোফাইল লক, শেষ। কি একটা ভাবসা অবস্থা, কি কেন প্রোফাইল লক করে রাখবে? আর প্রোফাইল লক না থাকলে ছবিগুলো দেখবাই, তারপর আবার ক্লাসে ব্যাক করলা, এসে দেখো যে অনেক কিছু পড়াইছে, আরে ভাই করাইছে আর কি, পরে রেকর্ডেড দেখবো না, এই না সেই না, কত রকমের কত কিছু। এগুলো একটু করো না, এইগুলা করে জাস্ট নিজের সময় নষ্ট করতেছ। অ্যান্ড এখন তুমি যেরকম এটা করতেছো না, তোমার মতো অনেকেই দেখবা যে ওই আইডিতে নক দিচ্ছে, হোক সেটা ছেলের বা মেয়ের, অনেকেই নক দিচ্ছে, এবং এই কেসে কেউ সে দেখবা যে এগুলোর প্রতি নন রেসপন্স, দামই দিচ্ছে না। আর যদি যারা দাম দেয় তারা কিন্তু আবার সুবিধার না, কিছু ব্যাপার আছে। তো এই জন্য এইগুলার মধ্যে যাইও না ভাই, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। একটু পড়াশোনার প্রতি মনোযোগী হও, পড়াশোনা করো, একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যাও, নিজের পার্সোনালিটি ভালো করো, ডেভেলপ করো, অনেক কিছু সহজ হয়ে যাবে। আর যখন মোটামুটি টাকা পয়সা ইনকাম করা শুরু করবা, একটা নিজের সলভেন্সি আসবে, তখন বিয়েটা করে ফেলো, শেষ। যত দ্রুত পারো বিয়ে শাদী করে ফেলো, শেষ। হালাল জীবন হচ্ছে তুমি মেনটেন করো, হারাম কাজের মধ্যে যাওয়া তো কোনো প্রয়োজন নাই, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। এখন আচ্ছা, ওকে, আচ্ছা, আমাদের এমসিকিউ বইটা আমরা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাবলিশ করবো এবং জানাবো। তো যে হচ্ছে এমসিকিউ বইটা কীভাবে পাবে, এমসিকিউ বই নিয়ে বেশি স্ট্রেস নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, যাই হোক, সো আচ্ছা, ওকে। সো এই জন্য আমি আবারও বলি, তোমরা প্রত্যেকেই ম্যাচিউর, তোমরা বুঝো কম বেশি। আর ছেলেদের থেকে মেয়েদের হচ্ছে এই ব্যাপারগুলোতে কনসার্ন আরও বেশি থাকে, কারণ তারা ক্লাস ছোটোবেলা থেকেই প্যারেন্টসদের কাছ থেকে শুনে এগুলো করা যাবে না, এই না সেটা তারা দেখে, বান্ধবীদের অবস্থা দেখে। সো এই জন্যে মেয়েরা এগুলো সব বুঝে। ছেলেরা যদি কেউ ভেবে থাকো মানে মেয়েরা বোকা, এটা কিন্তু আসলে তুমি নিজে বোকার সঙ্গে বাস করতেছো। মেয়েদের অনেক সেন্স অনেক বেশি। তো সেক্ষেত্রে সেম কথা ছেলেদেরও আছে। এই জন্য এইগুলা করো না, এগুলো এই বয়সের জন্য না। এইগুলা হচ্ছে হচ্ছে কি করবা, যে একটু ভালো করে পড়াশোনা করো, একটা ভালো ভার্সিটিতে চান্স পাও। যদি হয় এরকম যে তুমি মোটামুটি ভার্সিটি ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অর ফোর্থ ইয়ার থাকাকালীন অবস্থায় মোটামুটি কিছু মানে মান্থলি ইনকাম করতে পারতেছো, তাহলে বাসায় বলো বিয়ে শাদী দিয়ে দেওয়ার জন্য, বিয়ে শাদী করে ফেলো, শেষ। আমি নিজেও কিন্তু গ্র্যাজুয়েশনের মধ্যেই হচ্ছে বিয়ে করছিলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগেই বিয়ে করে ফেলছিলাম। সো এটা খুব কমন ব্যাপার, তুমি নিজেও করে ফেলো, এটা তো খারাপ কাজ না বিয়েটা, এটা করে ফেলো, শেষ।
ওকে, কী দরকার হচ্ছে নিজের পার্সোনালিটি নষ্ট করার, একটা ফোকাস থাকা একটা ভালো কিছু করার জন্যে, এটা দরকার তোমার জন্যে, বুঝছো? আচ্ছা, ওকে, সো এখানে আমাদের, আচ্ছা, ওকে, আচ্ছা, যাই হোক, হ্যাঁ, কমেন্ট সুইফট করে রেজার ক্লাস করে এটা বেশি ভালো হবে। এই যে দিয়ে এভাবে টান দাও, দেখবো যে কমেন্ট চলে গেছে। এই প্যাটার্নে ক্লাস করলে সুন্দর হবে, বেশি কমেন্ট দেখা যাবে না, ফোকাসটা ঠিক থাকবে অনেকের। আচ্ছা, তাহলে এবার আমরা পরের কথায় আসি। এই ব্যাপারটা তো তোমাদেরকে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। পরের কথায় আসি, আমাদের ক্লাস কিন্তু শেষ, অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ। যাক, একটা ভালো মানুষ হওয়া খুব ইম্পর্ট্যান্ট। ভালো মানুষের সংখ্যা পৃথিবীতে খুব কম, ভালো মানুষ হওয়া অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সো আচ্ছা, হ্যাঁ, এখানে আর আহামরি শর্টকাটস নাই। ওই যে তিনটা জায়গায় ছিল, একটা ছিল এই যে 7 নম্বর সিরিজে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা নিয়ে, এটা পারলে হয়ে যায়, ওই যে ক্ষেত্রফল এমনি পাওয়া যায়। আরটা হচ্ছে এখানে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করা, সেটা তোমাকে শর্টকাট শিখিয়ে ফেলছিলাম 8 নম্বর। সেটা তোমাকে আগে শিখে ফেলছিলাম 8 নম্বর কোয়েশ্চেনে। আর 9 নম্বর হচ্ছে আমাদের মধ্যবিন্দু, 9, 10, 9 নম্বর হচ্ছে এই যে ভর কেন্দ্র স্থানাঙ্ক নিয়ে, এটা শুধুতে শিখেছিলাম। এখানে আহামরি শর্টকাট নাই 9 নম্বর কোয়েশ্চেনে। ভর কেন্দ্র স্থানাঙ্কে আহামরি শর্টকাট নাই, ওই যে ডিরেক্ট সূত্রটা ইউজ করলে হয়ে যায়। ভর কেন্দ্রের যে সূত্র শিখেছি সেটা ইউজ করলে হয়ে যায়। অর্থাৎ মোটামুটি 3.2 এর যে শর্টকাটটুকু তোমার জানা দরকার, এটা তোমাকে শেখানো হয়েছে। এখন আবার যখন আমি সমন্বিত লেকচার নিব এমসিকিউগুলার, তখন তোমার ওই যে এমসিকিউ অপশন সহ কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ, কোয়েশ্চেনের সাথে যে অপশন থাকবে, তো তখন তোমার এই যে লার্নিংসগুলো এগুলা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবা। এটার একটা ভালো আউটপুট তুমি তখন পাবা, ঠিক আছে? তো আমরা আমাদের আজকের ক্লাসে এই পর্যন্ত আসি, পরবর্তী ক্লাসে দেখা হবে। ক্লাস এই পর্যন্ত সবার কাছে ভালো লাগছে কিনা একটু জানাই কমেন্ট বক্সে। ক্লাস নিয়ে কোনো কনফিউশন আছে কিনা, ক্লাস ভালো লাগছে কিনা একটু জানাই। আমাদের ম্যাথেডার্স গ্রুপে তোমরা হচ্ছে একটা রিভিউ দিতে পারো ক্লাস নিয়ে, যে ক্লাস ভালো হচ্ছে, তোমরা সবাই ইন্টারেস্ট ফিল করো, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলোতে জানাইতে পারো। এতে কী হবে যে কিছু স্টুডেন্ট বেনিফিটেড হবে, কারণ স্টুডেন্টসদের জন্যে যেহেতু এই প্রোগ্রামটা ফ্রি প্রোগ্রাম, ওপেন প্রোগ্রাম, স্টুডেন্টসদের কাছে পৌঁছানো, তাদেরকে কিছুটা বেনিফিট দেওয়া, এটা আসলে আমাদের ইচ্ছা বা একটা ডিজায়ার, ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে একটা ভালো সাপোর্ট দেওয়া, ঠিক আছে? সো চেষ্টা করো ফ্রেন্ড সার্কেলদের গ্রুপগুলোতে একটু দিতে, কলেজের মেসেঞ্জার গ্রুপগুলোতে, যেখানে কিছু প্রোগ্রাম হচ্ছে ফ্রি ওপেন সবার জন্যে, তো একটু তোমরা জয়েন করতে পারো, ক্লাসগুলো তো সুন্দর। আচ্ছা, ওকে, ক্লাস থাকবে, ক্লাস 3 আওয়ার্স থাকবে। ক্লাসে শেষ হওয়ার পর থেকে 3 আওয়ার্স ক্লাসটা থাকবে, 3 ঘন্টা। এর মধ্যে তুমি এই যে 1 ঘন্টা ক্লাসটা দেখে নিতে পারবে। 3টার দিকে ভিডিওটা ডিলিট হয়ে যাবে, তো তার আগে ক্লাসটা দেখে নিবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, 3টার দিকে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, ওকে। আর লেকচার যদি তুমি ক্লাসটা যদি লাইভে করো, তোমার কিন্তু আলাদা করে রেকর্ডেড দেখার প্রয়োজন হবে না, আমি সেভাবে পড়াচ্ছি। কারণ আমি জানি তুমি অনেক জায়গায় প্রাইভেট পড়ো। হ্যাঁ, আমি জানি তুমি অনেক জায়গায় প্রাইভেট পড়ো, অনেক ব্যস্ত থাকো কম বেশি, তো সেক্ষেত্রে তোমার সময়টা কম পাওয়া স্বাভাবিক। সো ক্লাসটা যদি তুমি এরকম করে করতে পারো যে ক্লাসেই মোটামুটি পড়া শেষ হয়ে গেল এবং পড়া পেন্ডিং থাকলো না, ক্লাসের মধ্যে তুমি মোটামুটি নোটস করে ফেলতে পারলা, শিখে ফেলতে পারলা, তাহলে কিন্তু তোমার হচ্ছে আউটপুটটা অনেক বেশি হবে। এই অনেক বেশি হওয়া আউটপুটের জন্যে কিন্তু আমরা এরকম এমসিকিউর প্যাটার্নের ক্লাসগুলো নিচ্ছি। এটা কিন্তু বেসিক রিটেন প্যাটার্নের না, রিটেন প্যাটার্ন হলে কিন্তু আমি ধরে ধরে অঙ্কগুলো করে দিতাম, এমসিকিউ প্যাটার্নের ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? ওকে, সো আমরা আজকে এই পর্যন্ত বিদায় রাখি, বিদায় নিই। আল্লাহ হাফিজ, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।